তখন সে দেখল সজীবের কোলে থাকা বাচ্চাটির পা দুটো যেন একটু একটু করে লম্বা হয়ে আসছে। তারপর সজীবের ঘোড়া মাত্রই রোহিত দেখল আর হাত চারেক, ব্যাস। তাদের মুখে এখন আনন্দের ক্ষীণ হাসি ফুটে উঠেছে। এমন সময় পুকুর পাড়ের মাচায় বসে আজ দুই বন্ধুর আড্ডাটা বেশ জমে উঠেছে। আজকে জ্যোৎস্না রাত, আর এই রাতের মনোরম পরিবেশ ও শীতল ফুরফুরে হাওয়া তারা দুজনেই বেশ অনুভব করছে। বলতে গেলে এই আবহাওয়াটাই তাদের আড্ডাকে জমিয়ে তোলবার জন্য বিশেষভাবে দায়ী। ও হ্যাঁ, এদের পরিচয়টা একটু দিয়ে রাখা ভালো। এদের মধ্যে একজনের নাম সজীব আর অপরজনের নাম রোহিত। তারা দুজনেই ছোট্টবেলা থেকে একসঙ্গে বড় হয়ে উঠেছে। তবে রোহিত অনেকটা লেখাপড়া করার সুযোগ পেলেও সজীবের সে সৌভাগ্য হয়নি। কেননা হাই স্কুল লাইফ চলাকালীন তার বাবা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। তাই পরিবারের দায়বহল করতেই সজীবকে পড়াশোনা ছাড়তে হয়। তারপর থেকেই সে নানান ধরনের কাজবাজ করলেও তাতে খুব একটা লাভবান হতে পারেনি সে। তাই এইসব দেখেই তার মামা নিজ হাতে তাকে ড্রাইভিং শিখিয়ে তার নিজের কাছে একটি ট্রাক ড্রাইভিংয়ের কাজে নিয়োগ করেন সজীবকে। আর এদিকে রোহিত অনেকটা লেখাপড়া করার সুযোগ পেলেও তার ভাগ্যে এখনও কোনো চাকরি জোটেনি। তাই সজীব তার মামাকে বলে ট্রাকের হেল্পার হিসাবে রোহিতকেই তার সাথে কাজে নিয়ে নেয়। খানিক বাদে সজীবের ফোনটা হঠাৎ বেজে উঠল। হ্যাঁ মামা, বলুন। সজীব, কোথায় আছিস? এই তো বালির পুকুর পাড়ে বসে আছি, সাথে রোহিতও আছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তা শোন, বলছি জাহাজ বন্দরে মাল এসেছে, দুজন মিলে গিয়ে একটু নিয়ে আয় তো ওগুলো। আর সাবধানে গাড়ি চালাবি। আচ্ছা মামা, সাবধানেই যাব। কি হলো রে মামা, কি বললেন? চল, আমাদের এখনই বেরোতে হবে, জাহাজ বন্দরে মাল নেমেছে। ও, তাহলে আমি তৈরি হয়ে আসি। হ্যাঁ যা, তৈরি হয়ে ট্রাকের কাছে আয়, আমিও তৈরি হয়ে ওখানেই আসছি। তারপর তারা দুজনেই নিজ নিজ বাড়ির দিকে রওনা হলো। যথারীতি সময় সেখানে পৌঁছে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হয় তারা। ফাঁকা রাস্তা ধরেই বেশ মাঝামাঝি গতিতেই ট্রাকটি ছুটে চলেছে, আর তারা দুই বন্ধুও মনের আনন্দে গল্প করছে। আচ্ছা ভাই, তোর চাকরির কি হয়েছে? আর বলিস না, এত ইন্টারভিউ দিচ্ছি তাও কাজটা হচ্ছে না। সব জায়গায় শুধু টাকা দাও। এবারে যেখানে ইন্টারভিউ দিলাম সেখানে তো 50 চেয়ে বসেছে। এখন তুই বল, এত টাকা আমি পাবো কোথায়? তাও ঠিক। আচ্ছা শোন, আমি যদি মামাকে বলি টাকার ব্যবস্থাটা করে দেই, তাহলে কেমন হবে বস? না ভাই, বাদ দে। তুই আমার জন্য আর কত করবি বল? আর তাছাড়া চাকরিটা পেয়ে গেলে তোর সাথে আর তেমন দেখাও হবে না আমার। থাক, তুই ছাড়। আমিও ভেবে নিয়েছি আর কোনো চাকরির সন্ধানে যাব না। এই ট্রাক চালিয়ে যদি তোর পরিবার চলে যায় তাহলে আমার কেন চলবে না? কিন্তু না ভাই, কোনো কিন্তু না, ওসব বাদ দে তো। চল একটা দোকান টোকান থেকে দাঁড়া, কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে যে। সজীবও আর কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ি চালিয়ে গেল। তাকে দেখে বোঝাই যাচ্ছে যে বন্ধুর এমন সুব্যবহারে মনটা ভরে গিয়েছে তার। কিছুক্ষণ পর রাস্তার পাশে একটি চায়ের দোকান দেখে গাড়ি থামায় সজীব। দাদা, দুটো স্পেশাল চা দিন তো, সাথে দুটো খাস্তা বিস্কিটও দেবেন। দোকানিও চায়ের গ্লাসের উপর একটি করে বিস্কিট রেখে তাদের উদ্দেশ্যে এগিয়ে দেন। খানিক বাদে তারা খাওয়া শেষ করে দোকান থেকে বেরিয়ে এলো।
রোহিত, চল ওদিক থেকে একটু হালকা হয়ে আসি, এখনো তো অনেক পথ। হ্যাঁ, তাই চল। তারপর তারা দুজনেই গল্প করতে করতে এগিয়ে চলল। কিছুটা গ্রামীণ রাস্তা পার হয়ে এবার একটা ফাঁকা মেঠো পথ ধরেছে তারা। রাস্তার চারপাশে ঝোপঝাপ, আর সেখান থেকেই ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে অনবরত। মাঝে মাঝে দূর থেকে শেয়ালের দলের ডাকও ভেসে আসছে। এরই মধ্যে সজীব কিছু একটা অনুভব করে থমকে দাঁড়িয়ে পড়ল। তার সাথে থাকা রোহিতও দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি রে, কি হলো? দাঁড়িয়ে পড়লি যে? চুপ কর, কিছু একটা শুনতে পাস কি দেখ তো। এবার রোহিতও চুপচাপ শোনবার চেষ্টা করলো। তারপর তারা দুজনেই শুনতে পেল ঝিঝি পোকার ডাকের সঙ্গে মিশে আরও একটি শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। কি ব্যাপার বলতো? এত রাতে বাচ্চা কাঁদছে কোথায়? আর আশেপাশে তো কোনো বাড়ি ঘরদোরও নেই। তাই তো ভাবছি, আওয়াজটা কোন দিক থেকে আসছে দেখ তো। তারপর তারা দুজনেই কান্নার উৎসস্থল লক্ষ্য করে এগিয়ে গেল। তারপর তারা দেখল ঝোপের মধ্যে কলা পাতা বিছিয়ে তাতে শোয়ানো রয়েছে একটি শিশু। ভাই, আশেপাশে তো কেউ নেই, মনে হয় বাচ্চাটাকে এখানে কেউ ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি, আজকালকার মানুষও আর মানুষ নেই জানিস তো। এখানে এত শিয়াল কুকুরের উপদ্রব জানবার সত্ত্বেও তারা বাচ্চাটাকে এখানে কিভাবে রেখে দিয়ে গেল? মানুষ করতে না পারলে অন্তত কাউকে দিয়ে দিলেই তো পারত। তাই এখন কি করবি বল? কি আর করব, বাচ্চাটাকে নিয়েই যাই চল। এই না না, কেস খেয়ে যাবো রে। এখনো তো আমাদের বন্দরেই যাওয়া হয়নি। আর ওখানে পুলিশ চেকআপের সময় যদি দেখে এত রাতে এমন একটা বাচ্চা রয়েছে গাড়িতে, তাহলে নির্ঘাত শিশু পাচারের অপরাধে আমাদের আটক করবে। আরে কিছু হবে না, তাদেরকেও বলবো সবটা। তারপরেও যদি তারা না শোনেন, তাহলে মামাকে একটা কল করে দেব, মামা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। আচ্ছা, নিয়ে চল তাহলে, যা আছে কপালে। তারপর সজীব বাচ্চাটিকে কোলে তুলে নিতেই তার কান্না বন্ধ হয়ে গেল। তারপর তারা দুজনেই আর সামনের দিকে না এগিয়ে ট্রাকের উদ্দেশ্যে ফিরে যেতে লাগলো। খানিকটা পথ এগিয়ে এসে রোহিতের কি মনে হতে সে সজীবের দিকে তাকালো কিছু একটা বলবার জন্য। তখন সে দেখল সজীবের কোলে থাকা বাচ্চাটির পা দুটো যেন একটু একটু করে লম্বা হয়ে আসছে। না না, এটা কিভাবে সম্ভব? আমি নিশ্চয়ই ভুল দেখেছি। আর ঘুমও তো পাচ্ছে একটু একটু, রাতটাও তো আর কম হয়নি। আর কিছু না ভেবেই রোহিত ব্যাপারটিকে এড়িয়ে গেল। তারপরেই হঠাৎ সজীব বলল, আচ্ছা রোহিত, বাচ্চাটা কি এখনো কাঁদছে? কই না তো, কেন, কি হয়েছে? কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আমার পিঠটা যেন একদম জলে ভিজে গিয়েছে, আর তাতে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। ও তাই? তা ঘোর তো দেখি। তারপর সজীবের ঘোরা মাত্রই রোহিত দেখল সজীবের সারা পিঠ রক্তে লাল হয়ে গিয়েছে, আর তার কোলে থাকা বাচ্চাটি এক বিশ্রী আকার ধারণ করে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রোহিতের দিকে। রোহিত ভয়ে চিৎকার করে উঠল, আরে ভাই, এ কি তুলে এনেছিস? ফেল আগে ফেল, এ তো কোনো মানুষ না। কথাটি শোনা মাত্রই সজীব এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল বাচ্চাটিকে। সাথে সাথেই এক পৈশাচিক হাসির শব্দে চারদিক মেতে উঠল। তারা দুজনেই এখন বাঁচবার শেষ চেষ্টা নিয়ে শুধু ছুটছে। আরে ওই তো তাদের ট্রাকটা দেখা যাচ্ছে। এইভাবে আর কিছুটা এগোতে পারলেই তাদের চেষ্টা সার্থক হবে। আর হাত চারেক ব্যাস। তাদের মুখে এখন আনন্দের ক্ষীণ হাসি ফুটে উঠেছে। এমন সময় মুহূর্তের মধ্যেই তাদের জীবনের
সমস্ত কিছুই মুছে গেল। শুধু রাস্তার পাশে পড়ে রইল তাদের দুই বন্ধুর নিথর দুটি দেহ।